বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প উপেক্ষিতা। কথা না বাড়িয়ে শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উপেক্ষিতা। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা ২ কি ৩ সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছে, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেল হুগলি জেলার একটা পাড়া গায়ে। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলাম তখন তার অবস্থা খুবই শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধহয় ১ ক্রোশেরও উপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় ১ মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডি এর একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতাম প্রায় ১ ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা ১০টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাওয়ার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটি দিয়ে যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপ টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তা বেয়ে যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল শাড়ি, বয়স ২৪-২৫ হবে, পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্যে। আমায় দেখে ঘুমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জুড়ে চলে গেলাম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্য প্রসূত গ্রাজুয়েট, বয়স সবে ২০, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্ত উজ্জয়িনী বাসিনী, অগুরুবাস, মদিত কেশা, তরুণী, অভিসারিকার দল, তারা, আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত এলথিয়া, কত জেনিভি, টিউসিভিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণীর রূপ, তার বালা অনন্ত পরা, অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য আর সকলের উপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে। আমার মনের ভিতর এক প্রকারের নতুন অনুভূতি। আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড়রা স্পষ্ট হয়ে উঠল। বিকালবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলাম। তাল বাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরে আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্য নানি মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলাম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলাম। সেদিন কিন্তু তাকে দেখলাম না। আসবার সময়ও সেখান দিয়েই এলাম, কাউকে দেখলাম না। পরদিন ছিল রবিবার। সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলাম। পুকুরটার কাছাকাছি গিয়ে দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠেছেন। আমায় দেখে ঘুমটা টেনে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দোলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেল।
রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালাম। দেখি তিনি ঘাটের উপর উঠে ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকে চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘুমটা আবার টেনে দিলেন। উপরের পথটা ছেড়ে দিলাম একেবারে। পুকুরের পথ দিয়ে রোজ যাই। 2 দিন পরে আবার একদিন তাকে দেখতে পেলাম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এভাবে 15-20 দিন কেটে গেল। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিত হয়ে উঠছেন। আজকাল ততটা স্বভাবে ঘুমটা দেন না। আমারও কি হলো, তার গতিভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশে সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বন কচু, ভাট, শেওড়া, কচুলতার ঝোপ থেকে একটা কটূক্তি গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারে ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মরেছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ মনে কি হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে বসলাম। তার কাছে গিয়ে বলল, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি। রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন। আমি আপনাকে বৌদি বলবো। আমি আপনার ছোট ভাই। কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটা হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠছিলেন। দ্বিতীয় অংশটা তার বেশ চমকানো ভাবটা একটু দূর হলো। ঘোরা কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বলল, বৌদিদি, আমার এই ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবু মনে হলো তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচে একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনই চুপ করে রইল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে 24 পরগনা জেলায়। এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর দুটি ছোট ছোট ভাই আছে। বাবা এই বছর মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তারা অনেকদিন মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি 5-6 বছর মারা গিয়েছেন। আমি এই মেজদিকে জানতাম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞেস করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? বলল, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বলল, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন। আমি বললাম, বৌদি, আমি জানতাম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসই পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবারের বাদে আমি দুবেলাই এ রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারের তাল বাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি আর সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলো পাখিটার গানের সুরের স্তরে স্তরে
হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানের অপরাহের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্তিত অযত্ন সম্ভূত তাল নারিকেল গাছের বন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্র শীর্ষ অপরাহ্নে অবসন্ন রোদ্রে চিকচিক করছে। তার পরদিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকালবেলা। বৌদিদি যখন চাপা হাসি ছুড়ে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হচ্ছিল? আমি উত্তর দিলাম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময়ে গেলাম, আপনি তো ছিলেন না, এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরো সব মেয়েরা ছিলেন। বৌদি হেসে ফেললেন, বললেন, তাই তো ভাইটি আমার, ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্য দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদি চোখের কৌতূহল দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল, তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলাম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আর একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই আমি প্রথম শুনলাম। অথচ বৌদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয়, সেই বিশ্ব বিশ্রুত খোলাপাতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয় এই বয়ে বলে ফেললুম, ও সেই খোলাপোতায়? ওটা কোন জেলায় ভালো? বৌদিদির কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখলুম তিনি সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদি, আসি তাহলে। বৌদিদি তাড়াতাড়ি ঘোড়ার মুখ থেকে কলার পাতায় মোড়া কি বার করলেন, সেইটি আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীর পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও। 4-5 দিন জ্বর ভোগার পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি, বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদির উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, একই বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদি। বৌদির উদ্বেগের সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন আসনি বটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছ যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ যে বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের ছুটি একবার একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেখে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজে। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না। আমি জিজ্ঞাসা করলাম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকম ভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো। এই গায়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দে। আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে, কে বেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, কে আবার বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমন ভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদি যেন আমার জন্য অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল, এই খাবার দিলাম, রাত্রে খেও।
বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকুতো রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। তার পরদিন ছুটির পর আসবার সময় দেখি বৌদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও? আমি বললুম, কেন? তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি। সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থকে কষ্ট করবেন না, তাহলে এ রাস্তায় আমি আর আসছি না। বৌদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজ দিদি হতাম, তাহলে এ কথা কি আজ আমায় বলতে পারতে? আমার মাথার দিব্যি রইল, এ পথে রোজ যেতেই হবে। সেদিন থেকে বৌদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরাটা দেখা দিতে লাগলো। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতুম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধায় পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটলো সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিংয়ের রঙিন ধুমে আচ্ছন্ন থাকতো। ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রে শিশির ভেজা ঘাসগুলো গাল যেমন শিউরে উঠছে, গা যেমন শিউরে আছে, ওই রকম আমার গা শিউরে উঠত। গার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটির দিন ফুরিয়ে গেল। প্রথম সমস্ত খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল, সেখানটায় এখন বনকচু, কালকাসুন্দা, ধুতরা, কুচকাঁটা, ঝুমকলতার দল পরস্পর জোরাজোরি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়ায় সবুজ ঝোপটির উপর নেমে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠেছে, এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তারপর দিন তাকে দেখলুম, তিনি আমায় লক্ষ্য করেনি, আপন মনে ঘাটের চাতালে উঠে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহজরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা তার চেয়েও আরো ওপরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি, নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে তিনি আমায় মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙাগড়া করেছি। আমার মনের মন্দিরে আমার ওই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সে বৌদি নন। তিনি আমার সেই নির্মলা, পুণ্যদয়া, পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটা একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলাম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি এমনই রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেই বাইরে আর বলতে পারলাম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলাম। বৌদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিল, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললাম। বৌদিদি আগ্রহ স্বরে বললেন, তিনি কি বললেন? আমি বললাম। শুনে মার 2 চোখ ভরে জল এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনী শোক বোধ হয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদি দেখলুম 2 চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল,
তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললাম, সে এখন হয় না বৌদি। বৌদিদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্টটা পেয়েছো? এই বিদেশ বিভুঁই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলাম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না, বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি কিছু করবার আজও আছে? কত পরাধীন আমরা, তা জানো তো ভাই। ওসব নয়, তুমি এ মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকম চাপা দিয়ে সেদিন চলে এলাম। তারপর দিন ছুটির পর বৌদির সঙ্গে দেখা, অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার কি একটা বার, তার হাতে কলার পাত দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই বৌদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? বাইফোঁটাটাও অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটা নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করে বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলাম, বললুম, একই বৌদি, না না, এক কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা নিতে পারবো না। আমার কথাটা স্বর বোধ হয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। আমি নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রৌরভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার সুর বিদ্ধ করলাম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজলো। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার নিয়ে বললাম, বৌদি, ভাই বলে এ অপরাধ, এবারটা মাফ করুন, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখন থামেনি। 2 চোখ জলে ভরা সেই তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। বাড়ি এসে দেখলাম কলার পাতের মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তুলি। সমস্ত রাত ঘুমানোর ঘরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল। প্রায়ই বৌদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠছিল। সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞেস করলেন, একই বোতাম কোথায় গেল? আমি বললাম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজেই ওই অবস্থা। তারপর দিন দেখলো তিনি ছোট বোতাম সমেত এসেছেন। আমি বললাম, বৌদি, এই ঘাটের পথ আমি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আমি বরং ছুঁচটা আমাকে দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদি হেসে বললেন, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরে এলাম। তিনি বেশ চিন্তিত ভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলাম তার চেয়েও আমারই বেশি হলো। ভাবলাম, বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞেস করেন, বিমল, গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললাম, সে কিরকম বৌদি, আর ওখানে। তারপর দিন বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘোড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললাম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়ে খাবো। বৌদি ছাড়বার পাত্রই নন। বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলো। পিঠে খুব ভালো হয়নি। আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতো নয়, বোধ হয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো। এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না। হাসি মুখে বললেন, এ আমি
আমাদের গুরুমা এসেছিলেন। তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন। তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষা নেই। একটা কথা আছে, একদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্যে। আমার 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পারাগের খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তার আগ্রহী স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাচের কাজ শেখবার জন্যে ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্র যেন মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো। ইউরোপ আমেরিকা, সে কত উন্মেষ সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত আকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিল, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডুবারের সাদা খড়ির সমস্ত ডোভারের সাদা খড়ির পাহাড়, সমস্ত রাজপথ জনতার দ্রুত পদচরণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট, রোড বার্চ, উইলো পপলার, ম্যাপল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্প লোকের সঙ্গিনী কনক ক্যাসিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখল, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিলাম, 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পথটা দিয়ে কয়েকদিন গেল। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল, বড় বোনের ভাই তো, আজ 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মরলো তা খোঁজ করলে না। আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরই বা ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায়ে পড়েছে বোনদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেরই এই অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি জানি, নাও, আর গোমর করতে হবে না। সেই গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে যাওয়ার কথা আমি বৌদিদিকে কিছুই বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলাম সে তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে, এর সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞেস করলাম, বৌদি, একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্র পাত্রীও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল। মুখ গম্ভীর হলে প্রায় চোখে জল আসবে। জল কেটে গেলে তো আবার সেই হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তার নাম ছিল বিমল। থাকলে সে তোমার মতোই হতো একদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথম এ রাস্তা দিয়ে যাও, তোমায় দেখে আমার মনের মধ্যে সমুদ্র উতলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখী আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসা, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। এই এক ভাই ছিল আমার। তুলসী তলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছো, আরেক বিমলকে যদি নিলে, আরেক বিমলকে যদি দিলে তো আর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি কিছু বললাম না। বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামনে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে
আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরো নেমে এসেছে, চিবুকের বাসটি আরো পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমা কারো সরু বাঁশের চেঁচাড়ি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আঁকুর ফুলের একটা ঝুপে কাঁটাওয়ালা ডালগুলি থলো থলো সাদা সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমনি তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলো না। খানিক পরে বৌদিদি বললেন, সেজন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা ওখানে থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানে থাকো, সে তাদের পত্র লিখে তারা রাজি হবে। বাড়ি তো এমনিই পড়ে আছে, তোমার বোন পরাধীন, কিছু করবার মতো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখি আমি শান্তি পাবো ভাই। মাকে এমাসি আনো। কেমন করে তা হোক? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? আমি চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝিও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললাম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো, কথার ভঙ্গি ভাইটির আমার, আমার কাছে তোমার আবার অপরাধটা কিসে শুনি? আমি জোর করে বললো, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদিদি আবার হেসে বললেন, না না, তা হলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। চোখে জল এসে পড়লো। আড়ষ্ট গলায় বলল, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, এমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলো, বলল, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদিদি বললেন, তবু ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব এখন, আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজে শেষ দিন, গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলের সকলের কাছে বিদায় নিয়ে চলে এলো। শুধু একবার শেষ দেখা করবার জন্যই তারপর দিন পুকুর ঘাটে ঠিক সময়ে গেল। তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে সেখানে যায়নি। সত্য কথা সব খুলে বলতে বোধ হয়ে পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেল, তারপর দিন সকালেও গেল, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজি মুড়ে পকেট নিল, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেদিনই বিকেলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করলো। মাঠের কূলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগের কথা। তারপর জীবনের কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানে আমাদের এই জীবনটুকু উপভোগ করে দেখলুম, একই মধুর, কত নতুন দেশ, কত মুখ, কত জ্যোৎস্না, কত রাত্রি, নতুন নবযুগের নতুন ফুল। কই সুই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কালিয়া ঝরানো কত সে মধুর স্মৃতি। মোরাদাবাদে কাচের কারখানায় গেল। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলেন জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কুলেও গেলুম, কাটা বেলুয়ারি কাচের কারখানা কাজ শেখার জন্য। কুলেও অনেক দিন রইল। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। শিকাগো ইটার ওশান কাগজে তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কলোয়ে সব সময় না থাকলেও তিনি প্রায় ওখানে আসতেন। তারই পরামর্শ, তার সঙ্গে আমেরিকায় গেল। তার সাহায্যে 2-3টি বড় বড় কাচের কারখানার কাজ দেখবার সুযোগ পেলাম। পিটার্সবার্গ কার্নেগি, ওখানে প্রায় 6 মাস রইল, নতুন ধরনের ব্লাস্ট ফার্নিশ কাজ ভালো করে বুঝবার জন্য। মিডল ওয়েস্টের একটা কাচের কারখানার প্রভাত কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তার ওই মুখে শুনলাম,
সিয়াটলে নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান গিয়ে আসবো স্থির করেছিলাম, কাজে আসবার সময় সিয়াটল গেল। তারপর জাপান ঘুরে এলো। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেল মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর ওখানে ডাক্তারি করতেন। সেই থেকে বম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জলমাটি গাছপালার জন্য মনটা তৃষিত হয়ে আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথায় ভাবছিল। রাজাবাই টাওয়ারের মাথার উপর এখনো একটু একটু রোদ আছে। বন্দরে নীল জলে মেসাজেরি মারিপি নদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একখানা এখনই ছেড়ে যাবে। বাঁ ধারে খুব দূরে এলিফ্যান্টের নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট মনে এলো। 25 বছর পূর্বের এমনই এক সন্ধ্যার দৌড় বাংলাদেশের এক নিভৃত পল্লী গ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে অর্ধবসনা তরুণী এক পল্লী বধূ। মাটির পথের বুকে লক্ষ্মী চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারে বেণুপুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে অনিশ্চয়তায় ভরা। আম কাঁঠালের বনের মাথার উপরকার নীল আকাশে দুই একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির উপর সস্নেহ কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি করুণা মাখা অশ্র ছল ছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লী বধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই রকম জল আনতে যাও? আজ সে কত কালের কথা হলো। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়লো। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোন খড়ের ঘর, মিটমিটে মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্র, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি।